শ্রীধর ভাষার মোহাম্মদগঞ্জ বাজারে আয়োজিত আজকের এই বিএনপির 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে মত বিনিময় সভায় আজকের সম্মানিত সভাপতি উপস্থিত, আজকের মধ্যমণি সুনামগঞ্জ ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, যার হাত ধরে সুনামগঞ্জের লক্ষ হাজার হাজার মানুষের রাজনীতি, বিএনপির রাজনীতি শুরু হয়েছে, সেই মধ্যমণি বর্তমান সুনামগঞ্জ জেলা বিএনপির অন্যতম সদস্য জনাব নাদের ভাই উপস্থিত আছেন। সুনামগঞ্জ জেলা ছাত্র দলের এক সময় সাধারণ সম্পাদক, পরবর্তী নির্বাচিত সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক, পরবর্তী যুব দলের প্রথম যুগ্ম আহ্বায়ক সুনামগঞ্জ জেলা আমাদের বন্ধুবর এটিএম হেলাল ভাই আমাদের মধ্যে উপস্থিত আছেন। একটু আগে বক্তব্য দিয়ে গেছেন সৈয়দপুরের কৃতি সন্তান লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ আলী আহমেদের যোগ্য সন্তান, অবসরপ্রাপ্ত মেজর সৈয়দ আলী আশফাক স্বামী সাহেব। এছাড়াও আমাদের মধ্যে উপস্থিত আছেন লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ আলী আহমদ সাহেবের আর প্রথম সন্তান, লন্ডনের বিখ্যাত ব্যারিস্টার, যিনি আজকে আমাদের মধ্যে এখানে এসেছেন, যিনি ফ্যাসিস্ট হাসিনার মামলার ট্রায়াল করবেন আন্তর্জাতিক আদালতে, সেই ব্যারিস্টার আমাদের গর্ব সৈয়দ আফজাল জামি সাহেব উপস্থিত আছেন। যদিও তিনি রাজনৈতিক দলের ছত্রছায়ায় না থাকায় আজকে আমাদের মঞ্চে না আসেন নাই, কিন্তু আমাদের গ্যালারিতে উনি উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন দক্ষিণ সুনামগঞ্জ তথা শান্তিগঞ্জের উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সালিমুর বাচ্চু সাহেব। আমাদের মধ্যে আরো উপস্থিত থাকার কথা ছিল দক্ষিণ সুনামগঞ্জের মাটি ও মানুষের নেতা, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আনোয়ার সাহেব। আজকে উনি লন্ডন থেকে এসেছেন, এসেই ঢাকায় পৌঁছে আমাকে ফোন করে বলেছেন যে আমি শারীরিকভাবে অসুস্থ, আমার ফুড পয়জন হয়ে গেছে, এই অবস্থায় আমি আসতে পারবো না। যদি আসতেন তাহলে শুনতে পারতেন ব্যারিস্টার আনোয়ার সাহেব আপনাদেরকে মনমুক্ত করার জন্য কিছু বলতে পারতেন। আজকে আমরা এখানে সমবেত হয়েছি 31 দফা নিয়ে আপনাদের সামনে ব্যাখ্যা দেওয়ার জন্য। এখানে ব্যারিস্টার আনোয়ার সাহেব কিংবা মেজর আশফাক সাহেব যে বক্তব্য দিয়ে গেছেন, কিংবা নাদের ভাই কিংবা এটিএম হেলাল ভাই, উনারা এ ব্যাপারে খুবই বিজ্ঞ, উনারা বলা বলতে পারবেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সামনে নির্বাচন সামনে রেখে 31 দফা নিয়ে আমরা জনগণের দ্বার প্রান্তে এসেছি। আমরা জনগণকে বলতে চাই যে আগামী নির্বাচনে কেন আপনারা আমাদেরকে দলের প্রার্থীকে মনোনীত করবেন, তা আমাদের আগামী দিনের উদ্দেশ্য কি সেই 31 দফার মধ্যে আছে। আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন তখন দুর্ভিক্ষের কবলে ছিল বাংলাদেশ। আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জঘন্যতম দুর্বিষহ দুর্ভিক্ষ ছিল 1974 সালে। সেই 74-এর দুর্ভিক্ষের পরবর্তীতে যখন জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন, উনি এসে গ্রামের অর্থনীতিকে শক্তিশালী করার মাধ্যমে, কৃষকের উন্নয়নের মাধ্যমে এদেশের দুর্ভিক্ষ করাঘাত থেকে বাংলাদেশকে উন্নয়নমূলক রাজনীতিতে নিয়ে এসেছিলেন এবং গ্রাম্য অর্থনীতিকে শক্তিশালী করেছিলেন। আমাদের দল বিশ্বাস করে শুধু শহর কেন্দ্রিক উন্নয়ন কিংবা শহর কেন্দ্রিক অর্থনীতিকে শক্তিশালী করলে এদেশের উন্নয়ন সম্ভব নয়। আমাদের নেতা জনাব তারেক রহমান এদেশের মাটি ও মানুষের সাথে মিশে আজকের এই পর্যায়ে এসেছেন। আপনারা জানেন উনি বারবার নির্বাচিত হয়ে এদেশের মানুষের কাছাকাছি গিয়েছেন এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে উনি বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছেন, হয়ে আজকের এই পর্যায়ে এসেছেন। একজন নির্যাতিত মানুষ জানে মানুষের দুঃখ কষ্টের কথা, একজন এসি রুমের মানুষ সেই দুঃখ কষ্টের কথা ভাবতে পারবে না, একজন নির্যাতিত মানুষ তো জানতে পারবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনে করেন আমাদের আগামী প্রজন্মকে এমন ভাবে সুসংগঠিত করে বা এমন ভাবে শিক্ষিত করে তুলতে হবে যারা আগামী দিনের বিশ্ব রাজনীতিতে, বিশ্বের শ্রম বাজারে, বিশ্বের অর্থনীতির বাজারে যাতে ফাইট করতে পারে। সেই জন্য উনি আগামী শিক্ষা ব্যবস্থাকে, বর্তমান যে শিক্ষা ব্যবস্থা পুঁথিগত বিদ্যা এর বাইরে নিয়ে একটু চিন্তা করার চেষ্টা করছেন, যেটা 19 দফার 31 দফার মধ্যে একটি দফা আছে। উনি বলেছেন বা উনি চিন্তাধারা করতেছেন যে আগামী দিনের যদি আপনাদের ভোটে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত হয়, তাহলে উনি প্রাইমারি স্কুলের শিক্ষার সাথে সাথে যে ছাত্রছাত্রীদের শুধু পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ না রেখে উনি খেলাধুলার মধ্যে মনোযোগ দেবেন। উনার অঙ্গীকার থাকবে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে শিক্ষার পাশাপাশি প্রাইমারি স্কুলের ছাত্রদেরকে খেলাধুলা করতে বাধ্য করা হবে। যে খেলা পারে সেই খেলায় তাকে যাতে উপযুক্তভাবে গড়ে তোলা যায় সেই জন্য উনি প্রস্তুতি নেবার জন্য ব্যবস্থা করে দেবেন। পাশাপাশি শিক্ষা খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও যারা গান পারে, কবিতা পারে, আবৃত্তি করতে পারে তাদেরকে সেইভাবে প্রশিক্ষণ দেওয়ার জন্য স্কুলে সেই ব্যবস্থা থাকবে। পাশাপাশি যখন হাই স্কুলে আসবে এই ছাত্রদেরকে উনি টার্গেট নিয়েছেন যাতে একটা ছাত্র, আমাদের দেশের বেশিরভাগ ছাত্র দেশের বাইরে গিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে এবং বিশ্বের বাজারে গিয়ে যখন শ্রম বাজারে কাজ করতে হয় তাহলে মানুষের যোগ্যতা, স্কিল ওয়ার্কের দরকার, তার ভাষার দরকার। উনি মনে করেন বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি অবশ্যই দক্ষ হতে হবে, পাশাপাশি আরো 2-3টা ভাষা প্রশিক্ষণ দিতে হবে, যেটা হতে পারে আরবি কিংবা স্প্যানিশ কিংবা আরো বিভিন্ন বিশ্ববিখ্যাত ভাষা যেগুলো আছে, যেগুলো বিদেশে গেলে প্রয়োজন পড়বে। প্রতিটা ছাত্রের একদম সেকশন করে ভাষার প্রশিক্ষণ দেওয়া হবে। বাংলা ইংলিশ বাধ্যতামূলক থাকবে, তারপরে আরো একটা ভাষা তাকে শিখতে হবে। যে ভাষার প্রতি দক্ষ, আমাদের যারা ছেলে মেয়ে আছে, বাচ্চারা আছে, আমরা মনে করি ওকে দিয়ে কিচ্ছু হবে না, কিন্তু না, জন্মগতভাবেই প্রতিটা বাচ্চা কোনো না কোনো বিষয়ে ট্যালেন্ট হয়েই জন্মগ্রহণ করে। সেই ট্যালেন্টকে খুঁজে বের করতে হবে এবং সেই জায়গায় যদি আমরা তাকে স্বতঃস্ফূর্ত সাপোর্ট দিতে পারি, প্রশিক্ষণ দিতে পারি, তাহলে সে গড়ে উঠতে পারবে একজন দক্ষ মানুষ হিসাবে। সেই দিকে মনোযোগ দিবেন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব। তাছাড়াও আরো বিভিন্ন বিষয় আছে। আমি শিক্ষা সেক্টর নিয়ে একটা কথা বলেছি। আমাদের এখানে আরো বিজ্ঞ অতিথিবৃন্দ আছেন, বিশেষ করে আমার এটিএম হেলাল ভাই এবং নাদের ভাই রয়েছেন, আমার পরে ওনারা বক্তব্য দিবেন। আমি আশা রাখবো আজকে যদি আমাদের অতিথি নয়, আমাদের মধ্যে উপস্থিত আছেন ব্যারিস্টার জামি সাহেব, উনিও আমার পরে একটা বক্তব্য দিলে আমরা খুবই খুশি হব, কারণ ওনার মতো যোগ্য মানুষের বক্তব্য শুনলে এলাকার মানুষ উপকৃত হবে। একটু আগে মেজর সাহেব বলে গেছেন যে আমরা একটা জনসভায় আসার মাধ্যমে আমরা কিছু শিখতে চাই, আর শিখতে হলে উপযুক্ত মানুষের মাধ্যমে শিখতে হবে। আমি আরো একটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে আমরা আজকে 3-4জন ক্যান্ডিডেট আপনাদের সামনে উপস্থাপন করেছি। আপনারা যাচাই করে দেখবেন আমাদের যে 4জন প্রার্থী নিয়ে এসেছি ওরা শিক্ষায় কতটুকু দক্ষ ছিল। ওনারা যদি শিক্ষার দক্ষতা নিয়ে কেউ প্রশ্ন তুলে তাহলে আমাদেরকে বলবেন যে আমরা কেমন মানুষ নিয়ে এসেছি। নাদের ভাই, এটিএম হেলাল, এই দুজন মানুষ রাজনৈতিক অঙ্গন থেকে গড়ে উঠা মানুষ, কিন্তু তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। এই রাজনৈতিক অঙ্গন থেকে গড়ে উঠা মানুষ যদি নেতৃত্বে আসে, কিংবা আমাদের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আনোয়ার সাহেব যদি নেতৃত্বে আসেন, কিংবা মেজর আশফাক সাহেবের মতো মানুষ যদি নেতৃত্ব আসেন, এরার সততা, দক্ষতা, অভিজ্ঞতা আপনাদের, আমাদের, বিশেষ করে জগন্নাথপুর শান্তিগঞ্জের মানুষের উন্নয়নে কাজে লাগবে বলে আমি আশা রাখি। আমি আশা করব আপনারাও যদি একটু চিন্তা ভাবনা করেন, বিচার বিশ্লেষণ করেন, তাহলে দেখতে পারবেন যে আমাদের প্রার্থীদের যাদেরকে নিয়ে এসেছি তাদের যোগ্যতা কতটুকু, তারা আগামী দিনে এই এলাকার জনগণের জন্য কতটুকু কাজ করতে পারবেন। সেই বিবেচনা নিয়ে আপনারা আগামী দিনের নির্বাচনে আমাদের মনোনীত প্রার্থীর পক্ষে সমর্থন দেবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে আমার সংগ্রামে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।